তৃণমূলে একটা ভয়ানক ধরনের ক্ষত তৈরি হয়েছে। এটা কার্যত তৃণমূল কংগ্রেস যতবার সাপ্রেস করার চেষ্টা করুক, এটা প্রকাশিত সত্য। কারণ রাজনীতি বাবা কাকা জ্যাঠা এসব কিচ্ছু দেখে না। মমতা তাই বুঝিয়ে দিলেন। তৃণমূলের টার্গেটহীন একটা দল এমন একটা স্ট্রাকচার তৈরি করেছে যাদের সকাল বিকালের উদ্দেশ্যই হচ্ছে কার ঘাড়ে কার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়। খুব বাজে স্যালাইন, বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হচ্ছে, তাতে প্রসূতিদের কিন্তু মৃত্যুর হার বাড়ছে। এই আধুনিক যুগেও রাজ্যের পুলিশমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামেন। এই যে আমি শাসক আমি বিরোধী, এই যে কৌশল, আমি কিন্তু এটা বলছি না বোকামি। 2021 সালে তৃণমূল তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতা আসার পর তাদের ভেতরের যে নব্য এবং আদির মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু রীতিমতো যত দিন এগোচ্ছে তত বেশি প্রকাশ্যে আসছে এবং তার জন্য একের পর এক তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতৃত্বদেরকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ চলে যেতে হচ্ছে তাদের। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ঝন্টু বড়াইক, যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন প্রফেসর। দাদা, আপনাকে প্রথম বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। নমস্কার। যে প্রশ্নের দিকে যাচ্ছি দাদা, যে আজকেই দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি প্রশ্নের উত্তর দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে বলেছিলেন যে রাজনীতি রয়েছে তৃণমূলের, সেখানে একটি বয়সের সীমাবদ্ধতা থাকা দরকার। কারণ 40 থেকে 50 বছরের যদি কোনো নেতৃত্ব থাকেন রাজনৈতিক তৃণমূলের, তারা যে পজিটিভিটির সাথে কাজ করবে, 70 বা 75-এর ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের প্রোডাক্টিভিটি সেখানে অনেকটাই কম। তার উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে কোনো রাজনীতি দিক থেকে কোনো বয়সের সীমা থাকে না এবং মনের কোনো বয়স হয় না, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কাজ করব, এরকম ধরনের উত্তর দিয়েছেন। না, বয়স কার কেমন রয়্যাল বেঙ্গল টাইগার, বয়সের কোনো ইয়ে থাকে না। বয়স হলো তুচ্ছ সুতো, ইচ্ছে করলে ডিঙ্গানো যায়। আমি এই সাহিত্য ধর্ম এই ইয়েতে আসছি না। আমি বলছি যে এই যে তেলে বেগুনে লড়াইটা চলছে, আপনি বোধহয় জানেন যে তৃণমূল কংগ্রেসে অভিষেকের এক বোন, সম্ভবত পিস্তত বোন হবেন, প্রিয়াঙ্কা গায়েন, দলের একটা বেশ বড় আইটি পার্টটা দেখতেন। তিনি বেশ কিছু মাস আগে একটা সোশ্যাল সাইটে একটা লেখে ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছিল। মানে দলের ওই কাজটা থেকে অব্যাহতি চেয়েছিল, যে দলে যোগ্যদের কোনো সম্মান নেই। এই যে একটা পারিবারিক বিবাদ দলের ভিতরে, দলের ক্ষমতায়নটা কোন দিকে থাকবে, ভরকেন্দ্রটা কার দিকে থাকবে, অভিষেকপন্থী থাকবে না মমতাপন্থী থাকবে একই বাড়ির মধ্যে, এতে যে তৃণমূলে একটা ভয়ানক ধরনের ক্ষত তৈরি হয়েছে, এটা কার্যত তৃণমূল কংগ্রেস যতবার সাপ্রেস করার চেষ্টা করুক, এটা প্রকাশিত সত্য। 18 সালে এই মাদার ভার্সেস যুবর লড়াইয়ে তো কোচবিহারের সিটটাও হেরে গেল, রক্তাক্ত হয়েছে। 18 সাল থেকে পঞ্চায়েত ভোট থেকে 19-এ কোচবিহার হারলো, তাদের যুব নেতা পার্থপ্রতিম হেরে গেল নিশীথ অধিকারীর কাছে। আমি বলছি যে এই যে লড়াইটা চলছে, কুণাল মাঝে মধ্যে দেখুন, কুণাল এতদিন ব্যাট করতো, ভরকেন্দ্র অভিষেকের দিকে চলে গেছে ভেবে কুণাল ব্যাট করছিল বেশ কিছুদিন ধরে অভিষেকের হয়ে। আজ একদম চিত্র ক্লিয়ার, ওর কাছে চিত্র ক্লিয়ার যে যদি দলের টিকে থাকতে হয়, ভেসে থাকতে হয়, তাহলে দেবাংশুদের মতন, ছড়াকার দেবাংশুদের মতন পরিণতি যদি না হয়, করতে হয়, তাহলে বাবা এবার ব্যাট করো মমতার হয়ে। ঠিক কয়েক মাস মধ্যে উনি পাল্টে গেছেন, যেটা কুণালের চরিত্র, উনি ঠিক পাল্টে যান, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে যে এই ভরকেন্দ্রের পরিণাম তো গণতন্ত্র বিপন্ন করছে বাংলার। এটা একদম কার্যত সত্যি ঘটনা। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয় তখন তাদের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা ছিল বামেদের কি করে হারানো যায়। আজ বাম নেই, শূন্য হয়ে গেছে সংখ্যার ভিত্তিতে। ফলে তৃণমূলেরও কিন্তু মূল যে নীতি, লক্ষ্য যে টার্গেট গ্রুপ, সেটা আর নেই। এখন তৃণমূলের টার্গেটহীন একটা দল এমন একটা স্ট্রাকচার তৈরি করেছে যাদের সকাল বিকালের উদ্দেশ্যই হচ্ছে কার ঘাড়ে কার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়, কোন সরকারি প্রকল্প থেকে দুটো কাটমানি চুরি করা যায়। স্যার, একটা প্রশ্ন অ্যাড করতে চাইছি এটার সাথে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যদি কেউ ভেবে থাকেন যে দীর্ঘদিন আমি ক্ষমতায় থাকবো, কুক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। কোথাও কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চেয়েছেন? না, তাছাড়া আর কাকে বলতে, নিশ্চয়ই মোদিকে বলতে চায়নি। হ্যাঁ, দলের ভেতরে ক্ষমতায়নের প্রশ্নে এই যে লড়াইটা, এখানে কোনো নীতি নেই। অভিষেক বলছে কম বয়সে 60-এর উপরে 65-র উপরের লোকদের, 70-এর উপরের লোকদের দেবে করা উচিত নয়। এটা তো দলের জন্য বলেননি,
উনি বুঝেছেন 70 বা 60-এর ঊর্ধ্বে যারা প্রত্যেকেই মমতাপন্থী পুরনো কর্মী, আর পুরনো কর্মী যদি দলে থাকেন তাহলে তার রাজ্যাভিষেক প্যারাশুটে করে নেমে তো পড়েছেন, তথাকথিত সর্বভারতীয় সভাপতি হয়ে বসে পড়েছেন। নেক্সট কি, এখন তো তার চাই রাজ্যের মুখ্যমন্ত্রী পদটা, আর কবে নেবেন? এই করতে করতে যদি মমতা ব্যানার্জি হেরেই যায়, যা অবস্থা চারিদিকে, এই ভয়ের থেকে অভিষেক কিন্তু তড়িহড়ি চাইছেন যে আমি যখন প্যারাশুটে নামলাম কেন একবারে মুখ্যমন্ত্রীর সিটটার মধ্যে নামলাম না। মুখ্যমন্ত্রী বললেন যে আমি 10 বছর এখনো পর্যন্ত ক্ষমতায়। একদম বার্তাটা দিলেন যে বাবু তুমি ভালোই দলে থাকো, বেশি টাইটুই করো না, কারণ রাজনীতি বাবা কাকা জ্যাঠা এসব কিচ্ছু দেখে না। মমতা তাই বুঝিয়ে দিলেন। মমতা আরেকটা জিনিস বুঝতে পেরেছিলেন, আইপ্যাকের নাম করে ঘুরপথে অভিষেক যেভাবে দলে গঠনতন্ত্রের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল, অর্থাৎ মমতার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে গেছিল বিভিন্ন, আপনি ভাবুন 18 সাল থেকে আজ অবধি পঞ্চায়েত নির্বাচনে বিশেষ করে স্পেসিফিক গ্রামেগঞ্জে বহু জায়গায় প্রবীণ মমতাপন্থী নেতাদের বেছে বেছে সরানো হয়েছিল অভিষেকের অঙ্গুলি হেলনে। শুধু তাই নয়, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও আমরা 18-তে দেখেছিলাম যে প্যারালালি যে অভিষেকের স্রোতটা, অর্থাৎ শান্তিনিকেতনের যে অভিষেক, সেই অভিষেকের স্রোতটা কালীঘাটের স্রোতকে, ক্যামার স্ট্রিটের স্রোত কালীঘাটের স্রোতকে কিন্তু কাটছিল। এটা মমতা ব্যানার্জি দেরিতে হলেও বুঝেছেন, আর বুঝে নিয়ে কিন্তু আজকে দলের এই বাগডোরটা তিনি নিয়েছেন। শুধু নয়, কার্যত অভিষেকের ডানা ছাড়তে গিয়ে অভিষেকপন্থী প্রত্যেককে বসিয়ে দিয়েছেন। দেখুন অরূপ নেই, ইভেন শান্তনু কোন কুক্ষণে গিয়ে ওর সেই মেডিকেল ক্যাম্পটা, যেটা কী নাম যেন, সেবাশ্রয়তে গিয়ে মুখ দেখিয়েছিল, বাস। মমতা কিন্তু আরজি করের ঘটনাটাও তাকে ক্ষমা করেছিল, এইবার আর ক্ষমা করা যাবে না। দলে থেকে দলের প্যারালাল লবির হয়ে কাজ করা মমতা কোনোভাবেই যে মানবেন না, তার পরিণাম দেখুন। সুপ্রিয় গায়েব, মুখপাত্র ছড়াকার দেবাংশু নেই, চ্যানেলগুলোতে কোথাও মুখপাত্র ভূমিকায় ওরা নেই, অভিষেকপন্থী কেউ নেই। মণিশঙ্করকে সরিয়ে দিয়েছে, কোহিনূর নেই, কোহিনূর এখন টুকরো টুকরো করে মানে কোথায় হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আমরা কোথাও দেখতে পাই না। এই যে তৃণমূলের এই যে ক্ষমতা আয়নের প্রশ্নে ভরকেন্দ্রের পুরোপুরি পাটটাকে মমতা যে কুক্ষিগত করার প্রক্রিয়া চালু করলো, তারই পরিণামে কঠিন বাক্যালাপ। আমি বলছি যে এটা এমনও হতে পারে ভবিষ্যতে এই রাজ্যে হয়তো একটা একনাথ শিন্ডে বেরিয়ে যেতে পারে। না, তাহলে এই 2025-এ একটা নতুন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে নাকি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছিল, একটা জল্পনা উঠেছিল, সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আসতে চলেছে বলে না দেখুন, আপাতত তো সেরকম ইয়ে নেই। যাদবপুরের কোনো একজন গুপ্তা, কোনো একজন কবিতা গুপ্তা বা কিছু একজন নাম আমি সেখানে দেখছিলাম, তার নেতৃত্বেই আপাতত রেজিস্ট্রেশন হয়েছে। সে তো মুকুল রায়ের নেতৃত্বে রেজিস্ট্রেশনটা হয়েছিল। দেখুন, রেজিস্ট্রেশন কার নামে হয়েছে প্রশ্ন তা নয়, রেজিস্ট্রেশনটা কার অঙ্গুলি হেলনে হয়েছে, এটা আপনি সঠিক বলেছেন। এমন তো হতেই পারে যে 26-এর ঠিক আগে যা পরিস্থিতি চলছে, অভিষেকই না একনাথ শিন্ডের ভূমিকা নিয়ে বেরিয়ে চলে এসে একটা প্যারালাল দল তৈরি করলো। জিতবো না, কিন্তু পচা শামুকে মমতার ব্যানার্জির পাটা কাটাবো। এইটা যদি হয়, অর্থাৎ মহারাষ্ট্রের এই যে ফর্মুলাটা, এইটা যদি এখানে কার্যকর হয়, আমি অন্তত আশ্চর্য হব না। তৃণমূলে এই জায়গাটা চলে এসেছে, এই যে আজকে দক্ষ যোগ্য চলছে মমতার দলে, মমতার কাছে থাকবে তৃণমূলের ক্ষমতা না অভিষেকের কাছে থাকবে, এই প্রশ্নটাই কিন্তু আজকে তৃণমূলের যে এই লড়াইটা, তেলে বেগুনের লড়াই, কার্যত কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের, যে ধরুন তৃণমূলের যে সাধারণ কর্মীটি খুন হলেন, সে অভিষেক হওয়ার জন্য হতে পারে, কাটমানি খাওয়ার ভাগের জন্য হতে পারে, যাই হয়ে থাক না কেন, দলের এই ধরনের সাংঘাতিক শাসক দল, বিশেষ করে যে দলটা রুলিং, তাদের দলের যদি গঠনতন্ত্রে এই ধরনের একটা অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় যে কার কাছে ক্ষমতা থাকবে ডিসাইড করা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে কিন্তু আলটিমেটলি ওটা গণতন্ত্রের ক্ষেত্রে ভয়ানক একটা থ্রেটেন হয়ে দাঁড়ায়। দাদা, আরেকটা প্রশ্ন মেদিনীপুর মেডিকেলে যে ঘটনা হয়েছে, 20 সেলাইনের জন্য 3 জন প্রসূতি গুরুতরভাবে অসুস্থ, 1 জন প্রাণ হারিয়েছেন, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব তারা 12 জন ডাক্তারদেরকে সাসপেন্ড করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি একটু তৎপরতা বা একটু নজরদারি করা হতো, সিসিটিভি লাগানো হতো, তাহলে হয়তো প্রাণ যেত না। আচ্ছা, উনি দাদা, আমরা দেখেছিলাম আরজি করের সময় একাধিক রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি নিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি কাকে প্রশ্ন করেন? নিজেই তো স্বাস্থ্য। এটাই তো একটা সমস্যা। দেখুন, উনি উনার বিরুদ্ধে রাস্তায় নামেন,
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামেন, রাজ্যের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামেন। এই যে আমি শাসক আমি বিরোধী, এই যে কৌশল, আমি কিন্তু এটা বলছি না বোকামি, হাস্য কৌতুক কোনো মানে মিস্টার ব্রিমসের গল্প নয়, এটা পুরোপুরি একটা পলিসির পার্ট যে আমি শাসক আমি বিরোধী, আমি আমার সমালোচনা করছি। এটা দুটো অ্যাসপেক্ট হতে পারে, এটা জনগণকে বিভ্রান্ত করার একটা কৌশল হতে পারে। দ্বিতীয় কৌশল যেটা অ্যাসপেক্ট সেটা হচ্ছে বিরোধীদের নিষ্কম্মনতা। যে আমি বলি স্যালাইন কাণ্ডে যেখানে রাজ্য তোলপাড় হয়ে যাওয়ার কথা ছিল, মমতা অন্তত বিরোধী থাকাকালীন এই ছোটো ছোটো ইস্যুগুলোতে যেভাবে সরকারকে অচল করে দিত একটা রেজিমেন্টের দলকে, বিরোধীরা কি তা পারে? তাই এই সুযোগটা উনি নিচ্ছেন, নিজেকে তো বাঁচাতে হবে আলটিমেটলি। আপনি ভাবুন এই এন্টার স্যালাইন কাণ্ডটা 2015 সালে, তৎকালীন ডক্টর উদয়ন মৈত্র, আমার কাছে চিঠি আছে, উদয়ন মৈত্র আলিপুরদুয়ার জেলা সুপারকে চিঠি করছেন, যে চিঠিটা কত তারিখ, 11ই জুন 2015। এই চিঠিটা আমি একদম আপনাদের ক্যামেরা দেখাতে পারছি, একদম পরিষ্কারভাবে তিনি চিঠিটা করছেন সুপারকে যে মানে খুব বাজে স্যালাইন, বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হচ্ছে, তাতে প্রসূতিদের কিন্তু মৃত্যুর হার বাড়ছে এই আধুনিক যুগেও। সরকার যদি আন্তরিক হতো তাহলে তখনই সেটার লাগাম নিত। আর 10 বছর আগে ভাবুন, গত বছরও হয়েছে উত্তরবঙ্গ মেডিকেলে। আমি বলছি তো 10 বছর আগের থেকে হচ্ছে, গত বছর কেন, 10 বছর আগের থেকে সেটা প্রমাণ হয়নি, প্রমাণ সরকার করেনি, পোস্টমর্টম করেনি, আমরা নর্মাল ডেথ হিসেবে দেখেছি, কিন্তু হয়েছে। তার পরিণামে সেটার মেজার্স তো নেয়নি মুখ্যমন্ত্রী কাম স্বাস্থ্যমন্ত্রী, তখন তিনি স্বাস্থ্যমন্ত্রী তখনও, বরং 21/4/2016 স্বাস্থ্য দপ্তর উদয়নবাবুকে শৃঙ্খলা ভঙ্গের নোটিশটা ধরালেন, শোকজ করলেন। আমি বলছি যে এই এন্টায়ার চিত্রটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবে না যে আজকে আমি জেনেছি। উনি মাঝে মধ্যে বলেন বিরোধীরা কেন বলেননি, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন বলেননি, বলছি তো বলেছে তো, আর ডকুমেন্টস আছে তো। দ্বিতীয়, আপনি কার বিরুদ্ধে বিষোদ্গার করলেন? সিসি ক্যামেরা না, যদি এখানের মতো কাজ না করলেন এই রাজ্য ছেড়ে দেবেন। আমি বলছি যে আরজিকর হওয়ার পরেও তো আমরা একটা পরিসংখ্যান তথ্য, ভারত সরকারের দেওয়া তথ্য, পরবর্তীকালে ওটা একটা বেসরকারি সংস্থা যেটা তদন্ত করেছিল, যে সার্ভে করেছিল, যে দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারে যেখানে সিসিটিভি লাগানো আছে 575টি, আমাদের স্বর্গের মরুদ্যান কালচারাল ভ্যাটিকান, ঠিক আছে, এই কলকাতাতে প্রতি বর্গ কিলোমিটারে সিসিটিভি হচ্ছে মাত্র 33টি, তার মধ্যে বহু অকেজো। আমি যে তারপরেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর তো কথা দিয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলন থামানোর শর্তে, যে আপনারা আন্দোলন থামান, আমরা যে মেজার্সগুলো নিচ্ছি তার মধ্যে হচ্ছে সিসিটিভিতে সমস্ত মেডিকেল কলেজগুলোকে মুড়ে দেওয়া হবে, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে মুড়ে দেওয়া হবে। আজকে উনি বলছেন, উনার দপ্তর প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে উনি বলছেন সিসিটিভি নেই কেন মেডিকেলে। আমার কথা হচ্ছে যে এই আরজিকর হওয়ার পরেই তো হেলথ ডায়নামিক্সের 22-23 রিপোর্টটা বেরোলো। সেই রিপোর্ট তো রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার অবস্থা, যেখানে 36% জনসংখ্যার ভিত্তিতে 36% প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই পশ্চিমবঙ্গে, কম, ভাবতে পারছেন 1/3 বেশি স্বাস্থ্যকেন্দ্র নেই আমাদের রাজ্যে। নেই 347 জন শিশু বিশেষজ্ঞ রাজ্যে থাকার কথা, মাত্র রয়েছে 49 জন। নেই কি 12,506টি উপস্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মহিলাদের থাকার জন্য মাত্র 650টা স্বাস্থ্যকেন্দ্রের আবাসন ব্যবস্থা আছে, বাকিগুলোর নেই। ইলেকট্রিসিটি নেই রাজ্যের একটা বড় অংশের স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে ইলেকট্রিসিটি না থাকার জন্য সেই স্বাস্থ্যকেন্দ্রগুলো সন্ধ্যের পরে কার্যত বন্ধ থাকে, মুক্তাঞ্চল তৈরি হয় গুন্ডাদের, সমাজ বিরোধীদের। আমি বলছি যে এই তথ্যগুলো কিন্তু আমার নয়, এবং এই সরকারের এই তথ্যগুলো হেলথ ডায়নামিক্সের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু চ্যালেঞ্জ করেনি। তাহলে প্রশ্নটা হচ্ছে, আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যে চরম 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 ব্যর্থ, সেই ব্যর্থটাকে কি আপনি এর মাধ্যমে স্বীকার করলেন, নাকি এই ব্যর্থতাকে পুরনো ফর্মুলা মেনে, কৌশল মেনে অন্যের ঘাড়ে দিয়ে নিজের মুখ রক্ষা করতে জনগণকে বিভ্রান্ত করলেন? কারণ আপনি রেলমন্ত্রী থাকাকালীনও তো রেল ডিরেল হলে আপনি এখন যেমন চিৎকার করে বলেন রেল ডিরেল হলেই রেলমন্ত্রী ইস্তফা দিন, তাই কি, অশ্বিনী কুমার ইস্তফা দিন, প্রধানমন্ত্রী ইস্তফা দিন,
আপনি রেলমন্ত্রী থাকাকালীন তো রেল ডিরেল হলে বলতেন সিপিএম কলা খেয়ে চোকলা রেল লাইনের উপরে রেখে দিয়েছিল, ওই চোকলায় নাকি স্লিপ কেটে ট্রেন পড়ে গেছে। এই যে ভয়ানক অজুহাতগুলো দেওয়া, হাস্যকর ভয়ানক অজুহাত, এই যে কৌশল, আমি বলছি কৌশল, এটা বোকামি নয়, ইচ্ছাকৃত কৌশল এটা, এই কৌশলটা কতদিন আপনি দেবেন? আজকে তো দিনের আলোর মতো পরিষ্কার, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড নামক যে সংস্থাটি কর্ণাটকে ওষুধ সাপ্লাই করার জন্য 5 জন প্রসূতি মারা যাওয়ার পরে তারা যখন চোপড়ায় এসে সার্ভে করে প্রাইমারি ফিসিতে বলল হ্যাঁ এটা বিষ স্যালাইন, ব্যান্ড হলো, হাইকোর্ট ব্যান করলো কর্ণাটকের, তার 10 মাস পরে আপনাকে ব্যান করতে হলো কেন? 10 মাসে তাহলে এই স্যালাইনগুলো কি হয়েছিল? দ্বিতীয়, জুন মাসে আপনার ল্যাব যখন টেস্টের জন্য নিল, তারপরে আজও অবধি এই ল্যাবের টেস্টটা আসলো না, কার অঙ্গুলি হেলো নে। তৃতীয়, এই ওষুধ বন্ধ হয়ে যাওয়ার, উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার নোটিশের পরেও ওষুধগুলোকে আপনারা ব্যবহার করতে দিলেন কার নির্দেশে? এই যে প্রশ্নগুলো তখন বিরোধীদের করার কথা, উনি কারো কথা শুনবেন না। ভাবুন, উনি বলছেন জুনিয়র ডাক্তাররা দায়ী, ওনার সেনাপতি কেজি বলছেন জুনিয়র ডাক্তাররা দায়ী, সিনিয়ররা হলে কিন্তু সিনিয়রদের উপস্থিতিতে কেন জুনিয়র ডাক্তাররা স্যালাইনটা দিল না? আমি বলছি ম্যাডাম, প্রশ্নটা তো হচ্ছে স্যালাইন বিষাক্ত, এই যে স্যালাইন বিষাক্ত স্যালাইন সিনিয়ররা দিলে পরে অমৃত হয়ে যেত, জুনিয়ররা দিলে পরেই ওটা বিষ হিসেবে প্রসূতির মৃত্যু হলো, এই যুক্তি, এই কুযুক্তিটা আপনাকে কে লিখে দিল? এই স্ক্রিপ্টটা তো বড্ড ছেলে খেলা স্ক্রিপ্ট হলো না, মানে ছ্যাবলামি পর্যায়ের স্ক্রিপ্ট। এই ছ্যাবলামি পর্যায়ের স্ক্রিপ্টটা লাস্ট 15 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার, তার দলের একাধিক কুণাল ঘোষেরা বারবার চালিয়ে যায় বলেই স্যালাইনের, বিষাক্ত স্যালাইনের মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের কাঠগড়ায় দাঁড়াতে হয়। 12 জন, সুপার সমেত 12 জনকে শিখণ্ডী করা হয়, তাদেরকে সাসপেন্ড করা হয়, অথচ নিজের ব্যর্থতার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কাম স্বরাষ্ট্রমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী কাম মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন না। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাইছি, মুখ্যমন্ত্রী যে কথা বললেন আজকে যে আমি আরো 10 বছর দল চালাবো, উনি 10 বছর দল চালাবেন, এই যে 3টি দপ্তর নিজের হাতের মধ্যে রেখেছিলেন উনি, এর থেকে কি এই দপ্তরের সংখ্যা বাড়তে পারে আরো 10 বছরে? হ্যাঁ, হয়তো উনি তো দেখুন বকলমের সব দপ্তরই উনি চালান, অফিসিয়ালি আপনি 3টে দেখছেন, 4টে দেখছেন, আমি বলছি উনি সমস্ত দপ্তর চালান, কারণ উনি পোস্ট, বাকি কাউকে তিনি পোস্ট বানাবেন না, সব ল্যান্ড পোস্ট। এটা তৃণমূলের একদম বহুল চর্চিত একটা চুটকলা। আমি বলছি যে আপনি দেখান তো একটা দপ্তর, যে দপ্তরের কোনো মন্ত্রী, ভারপ্রাপ্ত মন্ত্রী মমতার কনসার্ন ছাড়া কোনো সিদ্ধান্ত নিয়ে প্রেসে বলেন। অর্থ দপ্তরে অমিত বাবুর মতন স্বনামধন্য ছিল অর্থনীতিবিদ, কিন্তু এই যে দুর্নীতি, টাকা খাওয়া পার্থ চট্টোপাধ্যায় কিংবা এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, তারা কিন্তু প্রেস কনফারেন্স নেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন নেয়, কিন্তু দুর্নীতির টাকা নেওয়ার বেলা তো কোনোদিনও পারমিশন নেয় বলে যায় না ভুল না, এগুলো ভুল তথ্য। আমি বলছি যে অমিতবাবু অর্থমন্ত্রী, তিনিও কোনো সিদ্ধান্ত নিতেন না, মুখ্যমন্ত্রী বলতেন, ওনাকে বসিয়ে রেখে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অধ্যাপক, তিনি গ্রীষ্মের ছুটি টিচারদের, সেই প্রেস কনফারেন্সটা নিজে করতে পারেননি, মুখ্যমন্ত্রী করেছেন। ভাবুন কীরকম সবগুলোকে পরজীবী করে রেখেছে। তারপরে ক্যাবিনেটের অল ইন অল যিনি মাথায় বসে আছেন, আমি বলছি ছেড়ে দিন, উনি সব দপ্তরকে ডিস্ট্রিবিউট করেছেন, গণতন্ত্র মানেন, এটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে, কেস দেবেন না আমাকে। কিন্তু সংবিধান ম্যাডাম, ধরুন আপনার ক্যাবিনেটে 40 বা 42 বা 44 জনের যে মন্ত্রী, তাদের কোনো দপ্তরে যদি চুরি হয়, কোনো দপ্তর যদি ফেইল্ড হয়, তাহলে সংবিধানের 214 এই যে 2 উপধারায় স্পষ্ট লেখা আছে, 76-এর উপধারায় স্পষ্ট লেখা আছে, 44-এর উপধারায় স্পষ্ট লেখা আছে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি রাজ্যের ক্যাবিনেটের মাথায় যিনি বসে আছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর। আপনি সংবিধানের অনুযায়ী তো আপনি অপরাধী, আপনি সেই অপরাধটা স্বীকার করছেন না কেন? অন্তত একটার পলিটিক্যাল সততা দেখিয়ে, এত সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আপনি সেন্ট্রালের, দীর্ঘ রাজনীতির ইতিহাস আপনার, আপনি নিজে লিখেছেন সততার প্রতীক, সেই মানুষটি সততা দেখিয়ে একটাবার প্রেসের সামনে বলুন না আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিলাম, আপনাকে কেউ ফাঁসিতে ঝোলাবে না, ওই আইন আমাদের দেশে নেই, কেউ আপনাকে বলবে না পদত্যাগ করুন। একটা বড় অংশের আপনার শুভাকাঙ্ক্ষীরা হ্যাটস আপ করবে, হ্যাঁ সততা আছে,
স্বীকার করেছে আমার ব্যর্থতা। কিন্তু কাকে ধর্মের বাণী শোনাবো আমি, যিনি অপযুক্তিকে কৌশল ধরে নিয়ে শুধুমাত্র তৃতীয় কোনো একজনকে স্কিপগোট করার, অর্থাৎ 3 নম্বর বাচ্চা খোঁজার চেষ্টা করেন, আমি আর সামনেটা বললাম না, তাকে ধর্মের বাণী শুনিয়ে আমাদের কোনো লাভ নেই। তিনি এইভাবে 10 বছর আরও থাকবেন। এরপরে এমনও হতে পারে দিন ঘরে ঢুকে সাধারণ মানুষকে মেরে ধরে, এখনই তাই করে, এখনই তাই হয়ে গেছে রাজ্যটা। এখন রাজ্যটা সিরিয়া প্যালেস্টাইনের চাইতেও বোধহয় উপদ্রুত, এখানে তাই হবে। এবং আমাদের সাধারণ মানুষের জীবন জীবিকা যে কোথায় দাঁড়াবে, আমি সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি আপনার চ্যানেলের মাধ্যমে। খুব সাধারণ অধ্যাপক, আমি সাধারণ মানুষ, বাড়ি থেকে বেরোনোর সময় একটাবার ভাবি, বা বাড়ির লোক বারবার সারাদিনে ফোন করে, বিশ্ববিদ্যালয় সব ঠিক আছে তো, সব ভালো আছে তো, তুমি ভালো আছো তো। এই যে আতঙ্ক বাড়ির লোকের গ্রাস করে, শিক্ষা প্রতিষ্ঠানের মতন একটা নির্মল জায়গা গিয়েও তারা জানে লাস্ট 15 বছরে সেখানে যে তালিবানি কায়দায় অধ্যাপক ছাত্রদের মারা হয়, হামলা করা হয়, এটা উত্তরোত্তর বেড়ে চলেছে। তার কারণে যে বাড়ির লোক ভীত সন্ত্রস্ত থাকে, আমরা ভীত সন্ত্রস্ত থাকি, সেটা তো অমূলক নয়। তা তো উদাহরণ প্রচণ্ড আছে। অধ্যাপক মার খাচ্ছে, ভিসি মার খাচ্ছে, ঢুকতে পারছে না ক্যাম্পাসে দিনের পর দিন। এই যে মাৎস্যনয়ের যুগ, এই যে তালিবানি একটা ভয়ানক ব্যবস্থা চালু আছে, এর থেকে হয়তো আমাদের মুক্তি আগামী 10 বছর অন্তত মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট থেকে স্পষ্ট হয়ে গেল হবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।